মোটামুটি বছরখানেক আগে আমার কাছে এক ভদ্রমহিলা যোগাযোগ করেন ওনার ছেলের কিছু অস্বাভাবিক প্রবলেম নিয়ে। যে ওনার ছেলে সাডেনলি 2 মাসের মধ্যে অস্বাভাবিক মোটা হয়ে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। ওর ভিতর থেকে যেন হালকা বলে মা ঝুলছে বলেও কাঁদে, এবং সাথে ও শুধু সারাদিন কয়েকটাই শব্দ বলছে, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি মরতে চাই। এগুলো আপনি ওর ইনফরমেশন যা দিলেন সেটা কিন্তু নর্মাল কোনো রোগ নয়, হয়েছে। এবং সেটা হয়েছে ওর থেকেই। বলছে ম্যাডাম আপনি যেটা বলেছিলেন একদমই তাই, এর মধ্যে তো একটা রয়েছে। কি হবে আমার ছেলেকে, কি আপনি বাঁচাতে পারবেন? আমার ছেলে কি বাঁচবে? আজ থেকে মোটামুটি বছরখানেক আগে আমার কাছে এক ভদ্রমহিলা যোগাযোগ করেন ওনার ছেলের কিছু অস্বাভাবিক প্রবলেম নিয়ে। উনি যেখান থেকে আমাকে প্রবলেমটা বলেন যে ওনার ছেলে সাডেনলি 2 মাসের মধ্যে অস্বাভাবিক মোটা হয়ে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। উনি বলেন যে আমার ছেলের গায়ের রং খুব ফর্সা, কিন্তু আজকের দিনে আমার ছেলেকে আপনি দেখবেন যখন, আপনার মনে হবে কুচকুচে কালো। আজকে আমার ছেলেকে দেখতে পুরো কুচকুচে কালো, এতটাই ও মোটা হয়ে গেছে, ও চোখ খুলতে পারছে না, চোখটা বুজে গেছে। এবং খাওয়া দাওয়া নেই, তার সত্ত্বেও এই ধরনের চেহারার পরিবর্তন, একদমই খেতে পারছে না। এবং সাথে ও শুধু সারাদিন কয়েকটাই শব্দ বলছে, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি মরতে চাই। এর বাইরে আর কোনো কথা ওর মুখ থেকে নেই। আমাদের কারোর সাথে বলতে গেলে কাউকে ও চিনতে পারছে না। এবং গায়ের রং অস্বাভাবিক রকমের কালো হয়ে গেছে। কেন হয়েছে, কী জন্য হয়েছে, কোন রোগের জন্য হয়েছে, কিভাবে হয়েছে আমরা কিচ্ছু জানি না। ডাক্তার কোনোভাবে ধরতে পারছে না যেটা কেন হলো, কিভাবে হলো। এবং কোনো দিকে আর কিছু করতে না পেরে আমি আপনার শরণাপন্ন হয়েছি। ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করে আমার পডকাস্ট দেখে। ভদ্রমহিলাকে প্রথমেই বলি, আপনার ছেলের ছবি পাঠান আগের এবং পরের। সত্যিই যখন দেখি ছেলেটাকে দেখে আমার নিজের ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে একটা 7 বছরের বাচ্চা ছেলে, তার শারীরিক এইরকম পরিবর্তন যখন হয়েছে। এবং ও যখন আমার সাথে ওর মা কন্ট্যাক্ট করে তখনও আইসিইউতে থাকা একটা ছবি পাঠিয়েছিল। সেই মুহূর্তেও বাড়িতে ছিল, কিন্তু আইসিইউতে তার আগেই কদিন হসপিটাল থেকে ঘুরে এসছে এবং আইসিইউতে দেখা ওর ছবি পাঠিয়েছে ওর মা, এখানে নল সেখানে নল। একটা ছোট্ট বাচ্চা ছেলে, স্যালাইন চলছে, নাক মুখ দিয়ে খাবার যাচ্ছে, এবং সেখানেও কোনো রকম সামান্য ইমপ্রুভমেন্ট হয়, বাড়িতে পাঠিয়ে দেয়। ডক্টর কোনো রকমের কোনো রোগ ডিটেক্ট করতে পারে না। বাড়িতে আসে ডক্টর, লাস্ট বলতে গেলে বলে দিয়েছে ছেলেকে নিয়ে যান, আমাদের এখানে কিছু হওয়ার নয়, আপনারা অন্য কোথাও নিয়ে যান। ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করে যে আমরা বাড়ি থেকে কথা হচ্ছে, আমরা চেন্নাইতে ওকে নিয়ে যাব, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করলাম। কেন হচ্ছে আমার ছেলের এরকম? আপনি কিছু করতে পারবেন? আমার ছেলে কি হবে? আমার ছেলেকে কি আপনি বাঁচাতে পারবেন? আমার ছেলে কি বাঁচবে? প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে কোনো মা, যেটা হয় 7 বছরের একটা ছেলে। বলছে আমার ছেলে ভীষণ পড়াশোনায় ভালো, খুব ব্রাইট, খুব সুন্দর ছেলে, তো সেখান থেকে আমার ছেলের এটা কিভাবে হলো আমি জানি না। আজকের দিনে আমি যখন ওর সামনে গিয়ে দাঁড়াই, ও প্রচণ্ড একটা তীক্ষ্ণ, খুব কি বলবো, আমি নিজেই ভয় পেয়ে যাই ওর ওই কান্না শুনে। এমন একটা তীক্ষ্ণ আওয়াজে ও কাঁদে আমাকে দেখলে, আর ওর ভিতর থেকে যেন হালকা বলে মা ঝুলছে বলেও কাঁদে। এবং কেউ ওর সামনে যেই যাক না কেন, ও কোনো কথা বলে না, কাউকে চিনতে পারে না, শুধু সারাক্ষণ একই কথা, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি মরতে চাই, আমি বাঁচবো না, সারাক্ষণ ঘুরে ফিরে বলছে। যখন নার্সিংহোমে ভর্তি ছিল, ওকে নার্সটা জিজ্ঞাসা করতো, কেন বাবু তুমি মরতে চাও কেন, কি হয়েছে? আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি মরে যাব। ইভেন ও এমন করছে, নার্স ওকে বলছে না এরকম বলতে নেই, তুমি এরকম কথা বলো না, তুমি বাঁচবে, তুমি অনেক বড় হবে। না, আমি মরবো, জোর দিয়ে বলছে কথাটা, আমি মরে যাব। এবং সারাক্ষণ ওর ভেতরে শুধু মাঝে মাঝে আর একটা জিনিস বলতো, আমার জ্বলে যাচ্ছি, আমার জ্বলে যাচ্ছে। কি হলো আমার বাচ্চার? আমি ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করি, কবে থেকে আপনি এই ঘটনার, আপনার ছেলের যে চেঞ্জেসগুলো হচ্ছে, কবে থেকে ওর শরীরে প্রবলেমগুলো আপনি দেখতে পাচ্ছেন, বা কিভাবে কি শুরু হলো আমাকে শুরু থেকে বলুন। বলছে 1.5 মাস আগে, মাস 1.5 আগে
প্রথম যেদিন আমি দেখি সেটা হচ্ছে সেদিন আমার শ্বশুরের শ্রাদ্ধ কমপ্লিট হয়েছে, না ভুল বললাম, পরের দিন আমার শ্বশুরের শ্রাদ্ধ, সেদিন আমাদের ঘাট কাজ হয়েছে। সেই দিন রাতে দেখি ছেলের প্রচণ্ড জ্বর এসেছে, জ্বর, এত জ্বর 104 জ্বর শুরু হয়ে গেছে। এবং সেই দিন থেকে সূত্রপাত, সবসময় ছেলে যেটা হতো মানে শরীর খারাপ হলেই ও আমাকে কাছে চাইতো, সেই দিনও আমাকে আর কাছে চাইছে না। আমি গেলেই ও চিৎকার করছে, মা ঝুলছে, তুমি ঝুলছো, তুমি যাও, তুমি ঝুলছো কেন? বলে আমি কোথায় ঝুলছি? ও সাথে সাথে আমাদের যে সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে, মা ঝুলছে। আমি তো বুঝলাম না যে কেন, কি হচ্ছে। পরের দিন বাড়িতে অনুষ্ঠান, কোনো রকমে ডক্টর কল করি, আমাদের যে হাউস ফিজিশিয়ান আছে সে আসে, ওষুধ দেয়। পরের দিনের অনুষ্ঠানের জন্য আমি সেই দিকে ছেলেকে, এটা নিয়ে আমি যে খুব বেশি ধ্যান দিতে পারিনি। আমি ভেবেছি যে ও প্রলাপ বকছে। ডাক্তারও বলে যে কিছু হয়েছে, ও বোধহয় কিছু, আজকাল হয় না বিভিন্ন রকমের আলোচনা হয় বাচ্চাদের সামনে, আপনারা হয়তো এমন কোনো আলোচনা করেছেন যেখানে এই ধরনের কিছু ও পেয়েছে, সেইটাই হয়তো ও বলছে, ঘুমের মধ্যে প্রলাপ বকছে, ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। সেদিন কোনো রকম জ্বরটা ওর কমে, 2-4 দিন সুস্থ ছিল, কিন্তু আবারও ওর জ্বর শুরু হয় এবং এই প্রলাপগুলো আরো বেশি হতে থাকে। দিন যত যায় ও বেশি করে যেন এই কথাগুলোই বলতে থাকে। ওর মুখে আর কোনো কথা নেই, ও খাওয়া দাওয়াও করে না, কোনো খাওয়া দাওয়া ওর কিন্তু ওর শরীরে নেই। এখন আমার ছেলের দুর্বলতাটা, ও তো উঠতেই পারে না, আর এখন তো আরো অসুস্থ। প্রথম যেদিন আমি খেয়াল করি, আমার ভদ্রমহিলা বলেন যে আমার শ্বশুরের কাজ হয়ে যায়, তারপরে হঠাৎ একদিন আমি দেখলাম যে আমার ছেলেকে এরকম গায়ের রংটা যেন কেমন কালো হয়ে গেছে, যেন মোটা অনেক হয়ে গেল। ছেলেটা তো মোটা হলো কি করে? আমার ছেলেটা তো নর্মাল ছিল। আমি বললাম তার আগে আমাকে বলুন তো এমন কিছু ঘটনা। এদিন তো আপনি দেখলেন জ্বর হয়েছে, তারপর থেকে আপনি দেখছেন ডে বাই ডে ছেলের কন্ডিশন ডিটোরিয়েট করছে। তার আগের এমন কোনো ঘটনা ঘটেছিল? বলছে দেখুন, এমন ঘটনা বলতে যেটা, আমার শ্বশুর মারা যায় এবং শ্বশুরের কাছেই আমার ছেলে থাকতো, কারণ আমিও সার্ভিস করি, হাজবেন্ডের বিজনেস, সময় দিতে আমরা খুব বেশি পারি না। তো শ্বশুরই আমার ছেলেকে বলতে গেলে ছোট থেকে বড় করেছে। আমার শ্বশুরের সাথে আমার ছেলে ভীষণ ক্লোজ। তাই আমার শ্বশুর যখন মারা যায়, ও মানে সবার কান্নাকাটি দেখে ও কান্নাকাটি করছে, এখনো তো অত কিছু বোঝে না। এবং শেষে সব যখন শ্বশুরকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ও বলল আমি দাদুর সাথে যাব। কোনো রকমে ওকে থামানোর চেষ্টা করি, কিন্তু খুব কান্নাকাটি শুরু করে, না আমি যাব। এবার শ্মশানে আমি চেয়েছিলাম না আমার বাচ্চাটা যাক। তো আমার হাজবেন্ড শেষে বলে যে ঠিক আছে, আমরা তো যাচ্ছি, ও যেতে চাইছে, ঠিক আছে যাক, বাবাকে শেষবার দেখবে। ওর বাবা তো ওর খুব কাছের, মানে খুব অ্যাটাচ ছিল বাবার সাথেও। তো ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তো আমার হাজবেন্ডের সাথে গেছিল। আমি বললাম ওখানে গিয়ে কি হয়? বলছি ওখানে গিয়ে কি হয়েছে আমি তো সেটা বলতে পারবো না, ছেলে তো তারপরে বাড়ি আসে। আর সত্যি বলতে দেখুন, এই কটা দিন কাজে আমরা একটু ব্যস্ত থাকি, আমাদের তো কিছু প্রত্যেক দিনের কিছু ক্রিয়া থাকে, যেগুলো ঘরের বউদেরও সেখানে ইনভলভমেন্ট থাকে। তো আমি ব্যস্ত ছিলাম কদিন, বলতে গেলে ওর পিসির কাছে আমার ননদ এসছে, আমার ননদের কাছেও খাওয়া দাওয়া করেছে, ননদি ওকে স্নান করিয়েছে। বলছি বিশেষ আর কি ঘটেছিল? শ্মশানে যে গেছিল, দেখুন এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু নর্মাল শরীর খারাপ নয়। আপনার ছেলের যা যা বর্ণনা আপনি দিলেন, যে যে কথা আপনি বললেন, ও বলছে, ওর ভয়েস আপনি যেটা আমাকে শোনালেন, ভয়েস, ওর যে কান্নার ভয়েস রেকর্ড করে ওর মা আমাকে পাঠিয়েছিল, ভদ্রমহিলা আমাকে পাঠিয়েছিল। তো আমি বললাম যে যেগুলো আপনি ওর ইনফরমেশন যা যা দিলেন, সেটা কিন্তু নর্মাল কোনো রোগ নয়, স্পিরিট পসেস হয়েছে, এবং সেটা হয়েছে ওর শ্মশান থেকেই এই জিনিসটাকে কিন্তু নিয়ে এসেছে। এমন কিছু ইনসিডেন্ট তো ওখানে 100% হয়েছে, যেটার জন্যই কিন্তু এই তার প্রভাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং অন্যের ওপরে করা কোনো মারণ ক্রিয়া, যেটা ওর ওপরে প্রভাব ফেলেছে। সবার আগে আমাকে সেটা জানতে হবে কোন জায়গা থেকে ওর প্রবলেম। না হলে কিন্তু আপনার ছেলের এখন যা পরিস্থিতি, ওকে বাঁচানো দায় হয়ে যাবে। আপনি ভালো করে জানুন সেদিন কার কাছে ও ছিল, কি হয়েছিল। ওনার হাজবেন্ডের সাথে কথা হয়, ওনার হাজবেন্ড আমাকে বলেন যে আমার সাথে গেছিল, কিন্তু ওখানেও তো কিছু ক্রিয়া থাকে, আমি ওই ক্রিয়াতে ইনভলভ হই, আমার বোনের সাথে ছিল। আমি বললাম আপনার বোনের সাথে আপনি জানুন, বোনের সাথে কথা বলুন, বলে আপনি জানুন কি হয়েছিল। একটা বাচ্চাকে আপনারা, আমি তো সত্যি বলতে যখন এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে ওর বাচ্চার মাকে আর বাবাকে বলেছিলাম
যে এতটা একটা ছোট বাচ্চা আপনারা কিছু মানেন না আজকের দিনে দাঁড়িয়ে। বাচ্চাকে ভাবলেন আপনার শ্বশুরের সাথে, আপনার বাবার সাথে অ্যাটাচ, বাচ্চাকে শ্মশানে নিয়ে চলে গেলেন। তারপরে বাচ্চাটাকে ওখানে কি করছে না করছে আপনি জানেন না। আজকের দিনে বাচ্চাটার কিছু হয়ে গেলে কার যাবে? আপনার যাবে। তো এতটা কেয়ারলেস অ্যাক্টিভিটি আপনাদের কি করে হয়? বাচ্চাটাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে একটা সুস্থ বাচ্চা না বুঝে, বাচ্চাটা তো বোঝে না, না বুঝে এমন কিছু করে ফেলেছে এবং বাড়ির বড়দের কেয়ারলেসনেস এমন কিছু হয়েছে যার জন্য আজকে বাচ্চাটার এই পরিস্থিতি। আমি বললাম আপনি কথা বলুন, বলে আমাকে জানান, আমার অ্যাকুরেট ইনফরমেশন দরকার। কিছু প্রবলেম আপনার বাড়িতে এসছে এবং শুধু ওখানেই প্রবলেমটাও রেখে এসেছে নয়, তাহলে এতটা হতো না। আপনার বাচ্চা কিন্তু একটা কথা আমি ভদ্রমহিলাকে, ভদ্রলোককে বলেছিলাম যে একটা জিনিস জানবেন, আপনার এই বাচ্চার এই যেখান থেকে প্রবলেম শুরু, এটা যদি আপনি না জানতে পারেন বাচ্চাকে কিন্তু বাঁচানো যাবে না। তাই দেখুন, ভদ্রমহিলা এরপর ওর ননদের সাথে কথা বলে, ভদ্রলোকের বোনের সাথে। উনি বলেন যে অ্যাকচুয়ালি আমরা তো অনেকে ওখানে ছিলাম মহিলারা, তো আমরা কথা বলি, ও আমার মেয়ের সাথে খেলছিল, একটু দূরেই খেলছিল। ওখানে কি হয়েছে, কি করলো ওখানে, আমার নজরে তো কিছু আসেনি। ও তো তারপরে বাড়ি চলে এলো, তো খেলছিল, আমি জানি আমার চোখের সামনেই খেলছে, মানে কিছু তো হয়েছে। তারপরে বলি বাচ্চাটার সাথে কথা বলুন তো, ওই বাচ্চা মেয়েটার সাথে। বাচ্চা মেয়েটার বয়স কত জিজ্ঞাসা করি, বলছে 10 বছর বয়স। জিজ্ঞাসা করুন, বাচ্চা মেয়েটার থেকে জানা যায় যে ওখানে ওরা কোনো পুতুল পেয়েছিল, ওই শ্মশানে ওরা খেলতে খেলতে একটা পুতুল পেয়েছে এবং যে পুতুলটা ওই বাচ্চা ছেলেটা নিজের কাছে রেখে দিয়েছে। এবং বাচ্চা মেয়েটা বলছে হ্যাঁ ভাই তো ওখানে একটা পুতুল পেয়েছিল, জানো আমি কত চেয়েছি আমাকে দেয়নি, আমি ভাইয়ের সাথে তারপর থেকে কথা বলছি না, যার জন্যই দেখো না আমাকে দেয়নি, না ভাইয়ের শরীর খারাপ হয়েছে। মানে ওই পুতুলটা কোথায়? বলছে ওর না সবসময় ওর দিদিকে দেখে ব্যাগ নেওয়া, হয় না বাচ্চা মেয়েরা ব্যাগ নিতে পছন্দ করে, ও দিদির দেখা দেখি ও একটা ব্যাগ ওর লাগবে, তো ও না সবসময় একটা ব্যাগ ওর কাছে রাখে। ও সেদিনকে ওই ব্যাগটা নিয়ে গেছিল। আমি ওই ব্যাগটায় দেখুন ওই পুতুলটাকে বাড়ি অবধি নিয়ে এসেছে কিনা, কারণ বাচ্চা মেয়েটা বললো পুতুলটাও নিজের কাছে নিয়ে রাখলো, তারপর আমার রাগ হয়েছে, আমি চলে গেছি, আমাকে দেয়নি খেলতে। ভদ্রমহিলা আমাকে বলল আমাকে একটু সময় দিন, কারণ এই কদিনের মধ্যে ওই ব্যাগ কোথায় আমাকে তখন ঘরে খুঁজতে হবে, আমি খুঁজে দেখুন। ভদ্রমহিলা একদিন পরে আমাকে কন্ট্যাক্ট করে, বলছে ম্যাডাম আপনি যেটা বলেছিলেন একদমই তাই, এর মধ্যে তো একটা পুতুল রয়েছে। আমি যে পুতুলটা আমাকে ছবি পাঠান। অনেক রকমের ক্রিয়া করা হয় যখন পুতুলের ওপরে, যে মারণ ক্রিয়া করা হয়, দেখলাম পুতুলের কড়ি দিয়ে পুতুলের চোখ মুখ তৈরি করা কালো এবং তাতে চুল তৈরি করা। বাচ্চারা দেখে স্বাভাবিক ব্যাপার, কিছু বাচ্চা হয়তো ভয় পাবে আর কিছু বাচ্চা বেশ অন্য রকমের পুতুল বলে সেটা খেলবে। এই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছিল। ভদ্রমহিলাকে আমি বললাম এই যে পুতুলটা আপনার ছেলে বাড়ি অবধি নিয়ে এসেছে, এই পুতুলটার ওপরে ক্রিয়া করা হয়েছিল, যেটা মারণ ক্রিয়া। মারণ ক্রিয়া যখনই করা হয় তার মানে তো সেটা ভালো কাজ নয় না, কাউকে মারার জন্য। এবং এই ধরনের মারণ ক্রিয়া যখন হয় তখন কিন্তু তার ওপরে আত্মহত্যার প্রবণতা চলে আসতে পারে বা কোনো রকমের দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে। ও সবসময় আপনাকে কিন্তু দেখছে কি ঝুলছেন, আপনি ঝুলছেন, তো এটা অবশ্যই কোনো কিন্তু ভালো ইঙ্গিত নয়। এবং এক্ষেত্রে বাচ্চাটাকে কিন্তু এই কারণেই বাচ্চাটার ওপরে এই যে স্পিরিট, এটা যখনই এই ধরনের মারণ ক্রিয়া হয় তখন তো স্পিরিট দিয়ে সেটা করানো হয়, প্রেতাত্মা দিয়ে করানো হয়। এবং এই পুতুলটার ওপরে যে কাজ করা হয়েছে ওই প্রেতাত্মা কিন্তু আপনার বাড়ি অবধি এসছে এবং এখন ও কিন্তু কিছু জানে না, ও কিন্তু এইটাই করবে, আপনার বাচ্চাকে মারবে, কারণ ওই পুতুলটা আপনার বাড়ি অবধি, আপনার ঘর অবধি এসেছে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে ওই পুতুলের ওপরেই, পুতুলটাকে আমার ডিস্ট্রয় করতে হবে এবং ওই পুতুলের ওপরেই কাজ হবে। ভদ্রমহিলাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুতুলটা পাঠান। এবং এই কাজটা আমরা করেছিলাম ডার্ক মুনে, মানে অমাবস্যার দিন এই কাজ করেছিলাম। আমরা ফুল মুনেও কাজ করি, কখনো কিছু কাজ আমাদের ডার্ক মুনেও হয়। তো এই ক্ষেত্রে এই কাজটা ডার্ক মুনে পাঠিয়েছিলাম। ভদ্রমহিলাকে বললাম যে পুতুলটা এখনই বার করবেন এবং এই পুতুল যেন কেউ টাচ না করে, আপনিই করুন কাজটা, কারণ আপনি বের করেছেন, আপনি ওর মা, আপনি সেইভাবে করবেন। পুতুলটা পুরো একটা বক্সের মধ্যে ভরবেন, ভরে পুরো প্যাক করে আমাকে পাঠিয়ে দিন। এবং আমরাও কিন্তু এক্ষেত্রে পুতুলটাকে
ঘরে ঢোকাইনি। আমরাও যখন কাজটা করেছি আমরা কিন্তু পুতুলটা ঢোকাইনি। ভদ্রমহিলাকে আরও বলে দিয়েছিলাম পুতুলটা একটা মাটির হাঁড়িতে রাখবেন, মাটির হাঁড়ির মধ্যে দিয়ে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তারপরে একটা বক্সে করে আপনি আমাকে পুতুলটা পাঠাবেন। এরপরে আমরা রিচুয়াল করি, এবং এখন আমি আপনাদের কি রিচুয়াল করেছিলাম সেটা বলছি। এই রিচুয়ালটার জন্য আমাদের যেটা লেগেছিল, ওই শ্মশানের মাটি লেগেছিল। ভদ্রলোককে বলেছিলাম ওই শ্মশানে যাবেন, বিশেষ সময় আছে শনি মঙ্গলবার রাতের বেলাতে গিয়ে, এই রাত 12টার পরে গিয়ে মাটিটা কালেক্ট করতে হবে আপনাকে। ভদ্রলোক করেছিল, এবং আরও মাটিটা কালেক্ট করার আরও কিছু বিশেষ নিয়ম আছে, সেই নিয়মটা বলে দিয়েছিলাম। তো আমাকে ওই শ্মশানের মাটি পাঠিয়েছিল। তো প্রথমে যেটা করা হয়, এই শ্মশানের মাটিটা দিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়। যেহেতু ওই শ্মশান থেকেই এটা এসছে, ওই শ্মশানেই কাজটা করেছিল বা ওই কাজটা করে শ্মশানে ফেলা হয়েছিল, তো ওই শ্মশানের মাটি দিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়। তার মধ্যে রাখা হয় একটা লোহার পেন্টাগ্রাম। লোহা কিন্তু স্পিরিট রিমুভ করতে আমাদের সাহায্য করে। লোহাতে কিন্তু স্পিরিট রিমুভ হয়, মানে স্পিরিটে যে নেগেটিভ এনার্জি কিন্তু রিমুভ হয়। তো লোহার একটা পেন্টাগ্রাম রাখা হয়, এবং ওই পেন্টাগ্রামের প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে ম্যাগনেট রাখা হয়, ঠিক আছে? এবং ওই ম্যাগনেটের ওপরে একটা করে ক্যান্ডেল ধরানো হয়, ব্ল্যাক কালারের ক্যান্ডেল। এবং পেন্টাগ্রামের মাঝখানে এই যে পুতুলটা, সেই দিন আমরা কাজ করার দিন আমরা পুতুলটা হাঁড়ির থেকে বের করি, এবং একটা প্লাইউড যেটা হয়, একটা চৌকো পুতুলের সাইজে একটা প্লাইউড, আমরা আগে থেকে ওটা পুতুলের মাপটা বুঝে আমরা রেডি করে রেখেছিলাম। প্লাইউডে পুতুলটাকে পুরো সেট করা হয়, পিন দিয়ে পেরেক দিয়ে দিয়ে পুতুলটাকে পুরো সেট করা হয়, এবং পুতুলটা রাখা হয় পেন্টাগ্রামের পুরো মাঝখানে। এবং পেন্টাগ্রামের যে 5 অ্যাঙ্গেল রয়েছে, 5 অ্যাঙ্গেলে প্রত্যেকটাতে একটা করে ম্যাগনেট রাখা হয়, এবং ম্যাগনেটের ওপরে একটা করে ব্ল্যাক ক্যান্ডেল জ্বালানো হয়। এবং এই যে পুতুলটা রেখেছিলাম, পুতুলটা কিন্তু এখানে পুতুলের মধ্যেই কিন্তু পুরো স্পিরিট এনার্জিটা রয়েছে, এবং এখানে যেটা হবে, এই স্পিরিটটাকে রিমুভ করা কিন্তু টোটালি একটা অন্য পদ্ধতিতে করতে হয়। বলতে গেলে আমাদের কাছেও কিন্তু একটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে গিয়েছিল, কারণ বাচ্চাটা অলমোস্ট 3rd স্টেজ চলে গিয়েছিল 2 মাসের মধ্যেই। তো এই পুতুলটাকে মাঝখানে প্লাইয়ের ওপরে পেরেক দিয়ে গাঁথা হয়, এবং এক্ষেত্রে একটা মোড়ক লাগে। সবসময় আমি আপনাদের বিভিন্ন রিচুয়াল নিয়ে বলেছি যে মোড়ককে আমরা স্যাক্রিফাইস করি, মোরগের রক্ত আমাদের লাগে, কিন্তু এক্ষেত্রেও মোরগের রক্ত আমাদের লেগেছে, কিন্তু মোরগের থেকে গলাটা এমনভাবেই এখানে আমাদের চিরতে হবে মোরগটা যাতে না মরে যায়। এক্ষেত্রে যখন আমরা স্পেল করব, প্লাইয়ের ওপরে বললাম, যেটা প্লাইয়ের ওপরে পুতুলটা আমরা গেঁথে রাখলাম পেন্টাগ্রামের মাঝখানে, এবং মোরগটা ধরে মোরগের গলা অল্প করে চিরে সেই ব্লাডটা কিন্তু আমরা পুতুলের ওপরে ফেলি এবং স্পেল করতে শুরু করি। একটা নির্দিষ্ট সময় আছে, 99 মিনিটস। 99 মিনিটস আমাদের স্পেলটা কন্টিনিউ করতে হয়। এক্ষেত্রে টানা একটা স্পেল আমাদের একজনের পক্ষে পসিবল হয় না। আমরা অল্টার করে, আমি আর এবং আমার পার্টনার অল্টার করে আমরা স্পেলটা করতে থাকি, এবং ওই মোরগটা থেকে প্রথমেই যখন স্পেলটা শুরু করি, মোরগের গলা চিরে কিন্তু ব্লাডটা দিয়ে দেওয়া হয়, মোরগটাকে পাশে রেখে দিই। মোরগটা কিন্তু সেন্সলেস হয়ে যায়, মোরগটার আর হুঁশ থাকে না, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে মোরগটা যাতে মরে না যায়, এমনভাবেই কিন্তু আমার ওর গলাটা চিরে ব্লাডটা নিতে হবে। 99 মিনিটস যে সময়টা বললাম, ঠিক ঘড়ি ধরে 99 মিনিটসে কিন্তু আমাকে স্পেলটা করতে হবে। এবং এই স্পেলটা 99 মিনিটস কমপ্লিট হলে মোরগটাকে আমরা বাইরে নিয়ে যাই। এই মোরগটা যদি বাঁচাতে পারি, তবে কিন্তু আমি ছেলেটাকে বাঁচাতে পারবো। প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন আমাদের সামনে সেই সময়, মানে এতটা আমি সেই ফিলিংটা বোঝাতে পারবো না আপনাদের, যে কোন ফিলিং নিয়ে আমাদের তখন এই কাজটা করতে হয় এবং কতটা টেনশন আমাদের মধ্যে কাজ করে। মোরগটাকে আমরা বাইরে নিয়ে যাই, এবং মোরগটা তো পুরো একটা কালো কাপড় বিছিয়ে মোরগটাকে শোয়ানো হয়। মোরগটার যে ডানা আছে, ডানার পাশ দিয়ে একটা জায়গা, তার উপরে একটা বাটি মতো রেখে, ছোট একটা ক্যান্ডেলের স্ট্যান্ড যেমন হয়, ছোট বাটি মতো রেখে, যার মধ্যে ক্যান্ডেলটা আমি আটকাতে পারবো। মোরগের ওপরে ডানার পাশে ওটা রেখে তার উপরে একটা ব্ল্যাক ক্যান্ডেল জ্বালানো হয়,
এবং মোড়কটাকে বাঁচানোর এক্ষেত্রে অন্য স্পেল হয়, সেই স্পেল আমরা করতে শুরু করি। যদি এক্ষেত্রে স্পেলটা করার টাইম এবং একটা নির্দিষ্ট নাম্বার আছে, অত বাড়ি 33 টাইমস আমাকে কিন্তু স্পেলটা এখানে করতে হবে, এবং এই 33 টাইম স্পেলটা করার সময়ের মধ্যে যদি মোড়কটা উঠে পড়ে, ওই স্পিরিটটা রিমুভ হলো। মোড়কটা যদি এই সময়ের মধ্যে না ওঠে, তো আমার হাতে আর কিছু করার নেই। আমরা স্পেল করতে শুরু করি। ঠিক 18 টাইমস যখন আমাদের স্পেলটা হয়েছে, মোড়কটা মানে ওই সময়তে যেন মনে হলো মোড়কটার সাথে কিচ্ছু হয়নি। এক্ষেত্রে আরও একটা জিনিস বলে দিই, মোড়কটার যে গলাটা চিরেছিলাম সেখানে কিন্তু আমাদের কাছে আয়ুর্বেদিক বিভিন্ন তো হার্বস থাকে, বিভিন্ন হার্বস আছে যেটাতে মোড়কটার গলায় ক্ষতটা যাতে না হয়, আমরা কিন্তু সেটা আগে থেকেই ওর গলায় দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের একটুই ব্লাড ওর দরকার ছিল। এবং স্পেলটা করতে থাকি। যখন 18 টাইমস আমরা স্পেল কমপ্লিট হয়, মোড়কটা ডানা ঝাপটাতে ঝাপটাতে কিন্তু একদম উঠে যায়, এবং তারপরে তার হদিশ পাওয়া যায় না, চলে যায়। আমরা রিলিফ হলাম কি বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারবো। স্পিরিটটা যে ছেড়ে যাবে এটা তার ফার্স্ট একটা ইঙ্গিত আমাকে বলে গেল, বলে যায় 100% যে হ্যাঁ স্পিরিটটা রিমুভ হলো এবং বাচ্চাটা বাঁচবে। এরপরেও আমাদের কাজ থাকে, এরপরে থার্ড স্টেপের যে কাজ সেটা হচ্ছে ওই যে প্লাই আর সমেত আমি পুতুলটাকে কাজ করেছি, সেটা একটা আমাদের কলড্রন থাকে, কলড্রনের মধ্যে কাঠ দিয়ে কেরোসিন দিয়ে আমরা রেডি করে রাখি, তার মধ্যে প্লাই সমেত পুতুলটাকে দেওয়া হয় এবং বার্ন করা হয়। এই যে রাখটা হয়, রাখটা একটা কাচের বোতলে ভরে মুখটা পুরো সিল করে দিই, এবং এই বোতলটা যেন কারো হাতে না পড়ে। বলতে গেলে এই যে স্পিরিট এনার্জিটাই কিন্তু আমি বোতলের মধ্যে ভরে দিলাম এবং ওর বাবাকে পাঠিয়ে দেই। এটা পরের দিনই ওর বাবাকে আসতে বলেছিলাম। এই বিশেষ কিছু কেসে আমাদের ক্লায়েন্টকে ডেকে নিতে হয়, আসতে বলি এবং বলি আপনি কোনো নদীতে, কোনো পাড় থেকে নয়, কোনো নদীর মিডল পোর্শনে গিয়ে কোনোভাবে হোক সেইখানে আপনি মাঝ নদীতে এই বোতলটা ফেলে দেবেন। তো ওর বাবা মেদিনীপুরের, আমার এই ক্লায়েন্টটা মেদিনীপুর থেকে ছিল, রূপনারায়ণ নদীতে মাঝখানে ওটা ফেলে দেয়। সব থেকে আশ্চর্য, এবং আমি বলেছিলাম ওর মাকে বা বাবাকে যে আপনার বাচ্চা কেমন থাকে আমাকে জানাবেন। ওর বাবা তো পরদিন এসছে, বিকেলবেলাতে এসেছিল। সেদিন রাতে কাজটা করার, সেদিন রাতে না, সেদিন ছিল আমরা কাজটা করি ফ্রাইডে নাইটে, স্যাটারডে দুপুরের দিকে, আফটারনুনের দিকে ওর বাবা এসেছিল, সেদিন রাতে কাজটা করতে হবে। তো ওর ভদ্রমহিলাকে বলেছিলাম যে আপনার ছেলের মধ্যে কি চেঞ্জেস আসে আমাকে কিন্তু জানাবেন। অদ্ভুতভাবে বাচ্চাটি কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিল, মানে জ্বর ওর কোনোভাবেই কম ছিল না, এবং খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বলে না। ভোর 4টের দিকে আমাদের এই কাজটা 12টায় শুরু করি এবং গুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের টোটাল বার্ন করে বোতলে ভরে পুরো রাখটা যেটা হলো, পুতুলটা পুড়িয়ে রাখটা ভরতে ভরতে মোটামুটি আমাদের 3:30 বেজে গেছিলো। ভোর 4টের সময় ভদ্রমহিলা আমাকে মেসেজ করে যে আমার ছেলের জ্বরটা না একদম কমে গেছে, মানে বডি একদম ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এরপরে কি হয় জানাবেন, আর জ্বর ঠিক হয়ে যাবে, একদম আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, আমি ভদ্রমহিলাকে আশ্বস্ত করি। পরের দিন সকাল 11টা নাগাদ ভদ্রমহিলা আমাকে ফোন করে বলে আজকে অনেক দিন পরে আমার ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে। বলছে আমি শুনে না আমার প্রচণ্ড কান্না পেয়েছে যে আজকে কতদিন পরে আমার ছেলে বলল মা আমার খিদে পেয়েছে। আমি ঠিক হয়ে যাবে। তো ওকে একটা বিশেষ তাবিজ আমরা বানিয়ে দিয়েছিলাম, যেটা বলেছিলাম ছেলেকে পরিয়ে দেবেন, এবং আমরা বিভিন্ন রকমের অয়েল দিয়ে থাকি। তো ওই অয়েল দিয়েছিলাম যে ছেলেকে প্রতিদিন এটাতে স্নান করাবেন, ওর যে চেহারার যে পরিবর্তন হয়েছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ টোটাল চেহারাটার পরিবর্তনই হয়েছে স্পিরিটটা পজেসিংয়ের জন্য। যার উপরে এই কাজটা করা হয়েছিল খুবই মারাত্মক মারণক্রিয়া করা হয়েছিল, তো সেই এফেক্টটাই বাচ্চাটার ওপর এসছে। আপনাদের জন্য আমার একটা গাইডেন্স, অ্যাডভাইস, মনে রাখবেন বাচ্চাদেরকে যত ইমোশন হোক, দাদু ঠাকুমা কাছের লোক খুব আপন, শ্মশানে নিয়ে যাওয়াটা, কোনো রকমের গ্রেভিয়ার্ডে নিয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে বাচ্চাদের দূরে রাখা ভালো। যদি নিয়ে যাচ্ছেন অবশ্যই বাচ্চাকে নিজের কেয়ারে রাখবেন, না হলে একটা সামান্য বাচ্চা নাচ বুঝে করছে, আপনি কেয়ারলেসের মতো এমন কিছু করে ফেলছেন যেখানে কিন্তু আপনার বাচ্চার জীবন নিয়ে টানাটানি।
আপনাদের জানিয়ে রাখি যে পুতুল ক্রিয়া কীরকম হয়। দেখুন, পুতুল ক্রিয়াটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেরকম অকাল্টের বিভিন্ন রকম অকাল্ট আছে, তো ইন্ডিয়ান অকাল্ট ওয়াইজ যেমন পুতুল ক্রিয়া হয়, সেই রকম কিন্তু উইচক্রাফট ওয়াইজ, আফ্রিকান তন্ত্রা ওয়াইজ যদি বলা যায়, আফ্রিকান অকাল্ট ওয়াইজ, তন্ত্রা ওয়ার্ডটা ঠিক হবে না, এটা আমাদের ইন্ডিয়ার অকাল্ট। আফ্রিকাতে কিন্তু ভুডো হয়, সেটাও কিন্তু এই ভুডো ডলের ওপরে কাজ হয় এবং যেগুলো মারণ ক্রিয়ার জন্য হয়, বিভিন্ন রকমের ক্রিয়া কিন্তু হয়। সেরকম আমাদের ইন্ডিয়াতেও কিন্তু পুতুলের ওপরে বিভিন্ন ক্রিয়া হয়, যেগুলোকে পুতুল ক্রিয়া বলে, পুতুল তন্ত্র বলা হয়, বিভিন্ন রকমের টার্মস রয়েছে। এবং এই ক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে কারোর ক্ষতি করার জন্য হয়, কারোর প্রাণহানির করার জন্য হয়, মারণ ক্রিয়া করা হয়। এবং এই ধরনের মারণ ক্রিয়া করলে কি ধরনের মৃত্যু আসে, সেগুলো কিন্তু এমন ধরনের কোনো রোগ তার মধ্যে আসবে যেটা কোনো ট্রিটমেন্ট হবে না, যেটার কোনো ট্রিটমেন্ট হবে না। এর বাইরে কি হতে পারে, দুর্ঘটনাজনিত অ্যাক্সিডেন্ট, যে কোনো রকমভাবে, যেটা হওয়ার কথা নয় সেই রকমভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু তার হতে পারে। এর বাইরে কি হতে পারে, তার মধ্যে আত্মহত্যার প্রবণতা জাগতে পারে, এবং সেটা তার যে ব্যক্তির ওপরে করা হয় এই ধরনের পুতুল ক্রিয়া, তার সিচুয়েশনের ওপরে কিন্তু তার যে কোনো এক রকমের এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তার রোগ হতে পারে, এমন কিছু রোগ যেটা ট্রিটমেন্ট হবে না, এমন কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আত্মহত্যার প্রবণতা তার মধ্যে আসতে পারে। এবার এই যে আজকের কেস স্টাডিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এক্ষেত্রে আমরা কি করে বুঝি যে এটা কোনো তার মেডিকেল ইস্যু নাকি এটা কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস? আপনারা এটা মনে রাখবেন, যখন কোনো মেডিকেল ইস্যু কারোর হবে, হতেই পারে, শরীরে নানা রকমের রোগ আসতেই পারে, প্রচুর রোগ রয়েছে যেগুলো আসতেই পারে, যেগুলো খুব দুরারোগ্য ব্যাধি, কিন্তু সেগুলো মেডিকেল যখন টেস্ট হবে তাতে ধরা পড়বে রোগ, যে তার কি রোগ হয়েছে, বা তার একটা কিছু মিনিমাম ট্রিটমেন্ট ডক্টর দিতে পারবেন। কিন্তু যখন ব্ল্যাক ম্যাজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য কারোর এই ধরনের হেলথ ইস্যু তৈরি হয়, তখন ডাক্তারিতে কোনো টেস্টে ধরা পড়ে না তার কি ধরনের রোগ হয়েছে। তার মেডিকেল টেস্টে ডক্টর কিন্তু এক্ষেত্রে এই বাচ্চাটা ধরতে পারেনি ওর কি হয়েছে, শুধু প্রবলেমটা ডে বাই ডে বেড়েছে। বাচ্চাটা ধরতে পারেনি যে ওর কেন সারাদিন বলছে আমি মরে যাব, আমি মরতে চাই, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, মা ঝুলছে, কয়েকটা কথাই কিন্তু ও বলতো। ডাক্তারি পরিভাষা এটা ছিল ওর সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু কোনো রকমের সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু ওর কোনো টেস্টে ধরা পড়েনি, কোনো হেলথ ইস্যু কিন্তু ধরা পড়েনি। তো ব্ল্যাক ম্যাজিক্যাল অ্যাক্টিভিটিস হলে কিন্তু তার কোনো টেস্টে ধরা পড়ে না, কোনো মেডিসিনে তার কাজ করে না, কিন্তু আপনারা বুঝবেন এটা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে। মনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।